কেমন লাগছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে? হ্যাঁ, একটা আলাদা ভাইব চলে আসছে না? এই ভাইবটা দেওয়ার কারণ আছে, এটা হচ্ছে একজন সুপার বা সুপ্রিম যোদ্ধা। তো কেন ডক্টর ইউনূসকে এই যোদ্ধার ড্রেস দেওয়া হলো? যে ডক্টর ইউনূস কি ইতিহাস গড়লেন যা অতীতে আর গত 53 বছরে নাকি এমন ইতিহাস আর বাংলাদেশে ঘটে নাই, যেটা ডক্টর ইউনূস এই জায়গায় নিজে সফল হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আওয়ামী লীগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে সরকার, কি ঘটতে যাচ্ছে? তারেক রহমান নিজেই জামাত শিবিরকে জিতিয়ে দিলেন, বল জামাত শিবিরের কোর্টে ঠেলে দিলেন তারেক রহমান নিজেই। গত কয়েক সপ্তাহ যাবৎ বিএনপির কোটি কোটি টাকার একটা জামাত শিবির প্রজেক্ট নিমিশেই খেয়ে দিলেন তারেক রহমান। বাট তারেক রহমান বিএনপি একটা ন্যারেটিভকে খেয়ে দিয়েছেন। আচ্ছা, বিএনপিকে থামানোর মতো কেউ নাই? সারা বাংলাদেশে একজনও কি নাই যে বিএনপিকে থামাবে? রাষ্ট্র ক্ষমতায় কে আসবে? বর্তমান পরিবেশ পরিস্থিতি থেকে দেখে কিন্তু এটাই মনে হতেছে রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম চলে আসবে। আমাদের বিজেপি মহাপরিচালক তিনি বলছেন ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, ভারতকে কড়া জবাব দিতে হবে। আমি অনেক বছর পরে একজন আমার বর্ডারের দায়িত্বে বা নিরাপদ যুদ্ধ দায়িত্বে থাকা একজন প্রধান ব্যক্তি যে এই বক্তব্যটা দিয়েছেন, ওনাকে ধন্যবাদ। শিবিরকে বিতর্কিত করতে পরিকল্পিত উপায়ে আওয়ামী লীগ, বামপন্থী কিছু গোষ্ঠী এবং শাহবাগীরা আবার মাঠে নেমেছে। মায়ের চাইতে মাসির দরদ যেমন বেশি, তেমন দেশদ্রোহী কিছু মানুষ দেশপ্রেমিক সাজার চেষ্টা করছেন, যারা শেখ হাসিনার পা চেটে দালালি করে গত 16 বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃত করেছে। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় কে হতে পারে, কে হতে যাচ্ছে, কে হওয়া দরকার বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিব শীঘ্রই নতুন মুখ আসবে এবং নতুন মুখ নিয়ে অলরেডি কথা বলেছেন জনাব তারেক রহমান। বিএনপির মহাসচিব হওয়া ভারতের আতঙ্ক হতে হবে। এতদিন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব টেকনিক্যালি তাদেরকে পিছিয়ে রেখেছেন। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এটা মোটামুটি ঠাট্টা বাস করার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল। আমরাও করেছি, আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম, কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে সন্ধ্যা নাগাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। যে ডক্টর ইউনূস কি ইতিহাস গড়লেন যা অতীতে আর গত 53 বছরে নাকি এমন ইতিহাস আর বাংলাদেশে ঘটে নাই, যেটা ডক্টর ইউনূস এই জায়গায় নিজে সফল হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আচ্ছা, ডক্টর ইউনূসের নিয়োগকর্তা কারা খেয়াল আছে তো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো নিয়োগকর্তারা ডক্টর ইউনূসের উপর কি আসলে সন্তুষ্ট? জি, সন্তুষ্ট। তারা এই ছবিটা প্রকাশ করছে, কিন্তু এই ছবিটা কেন প্রকাশ করছে আসুন। বলা হচ্ছে যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠিত হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত আমরা একটা জিনিস কন্টিনিউ দেখছি, মানুষ এতে বিরক্ত। এটা হচ্ছে একের পর এক দাবি ভাই, মানে আজকে এই গ্রুপ, কালকে ওই গ্রুপ, সবারই দাবিগুলো যৌক্তিক, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এতগুলা দাবিকে ম্যানেজ করা, এগুলাকে ফেস করা, রেজাল্ট ক্রিয়েট করা, সহিংস পরিস্থিতি যেন তৈরি না হয় সেটাকে ব্যাকআপ করা, পুলিশ যেন শক্তিশালী ভূমিকা প্রয়োগ করতে না পারে, বুলেট চালাইতে না হয়, মানে এইটা অবশ্যই একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু ছিল। কোনো রকম প্রাণহানি ঘটেনি, ফায়ারিংয়ের ঘটনা ওরকম ঘটেনি, ককটেল, সাউন্ড গ্রেনেড, হয়তোবা বিভিন্ন জায়গায় এই ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে। যাই হোক, আপনার গত 6 মাসে 136টি আন্দোলন মোকাবেলা করেছে এই অন্তর্বর্তী সরকার। আর বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে যে এই পোস্টারটি ওনার সাহসী ভূমিকার প্রতীকী হিসাবে তুলে ধরা হয়েছে, যে ডক্টর ইউনূস সাহসী। লেখা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসে 136টি আন্দোলন মোকাবেলা করেছে। স্বাধীনতার 54 বছরে এই 6 মাস সময়ের মধ্যে এতগুলো দাবি দেওয়ার আন্দোলন মোকাবেলা করার নজির আর কোনো নাকি রাজনৈতিক সরকারের ছিল না, অথবা ওই রকম পরিস্থিতি হয়তো তৈরি হয় নাই, কারণ একজন একটা রাজনৈতিক সরকার আসলে একটা স্থিতিশীল পরিবেশ থাকে। অথবা এর আগে যারা সরকার এরকম ছিলেন 1/11-এর সময় আমরা তখনও দেখেছি আর্মির শাসনে আমজনতা এই ধরনের কর্মকাণ্ডগুলো করার সাহস পায় নাই। এখন সরকারের আমলে যতগুলো আন্দোলন বিভিন্ন জায়গায়, মানে যার যার প্রয়োজন অনুযায়ী, ত্রণ অনুযায়ী যে আন্দোলনগুলো আমরা দেখছি, বলা হয়েছে যে আপনার যৌক্তিক অযৌক্তিক সব ধরনের দাবি নিয়ে প্রতিদিন মাঠে নামছে বিভিন্ন পক্ষ। সরকার আন্দোলন মোকাবেলা করেই এখন পর্যন্ত টিকে আছে, কিন্তু গত 15 বছরের সব দাবি একসঙ্গে নিয়ে যেভাবে সবাই নামতেছে, সরকার আসলে কাজ করবে কখন? এটা কিন্তু বাস্তব। এখন কেন সবাই নামতেছে? সবার বক্তব্য বাক স্বাধীনতা আছে, অধিকার আদায় নিয়ে কথা বলবো। এক গ্রুপেটা যেতে হচ্ছে আমরাও নেমে যাই ভাই,
দাবি দেওয়ার তো আর শেষ নাই। এখন কারোরগুলা পূরণ করা হচ্ছে, কারোরগুলা আশ্বাস দেওয়া হচ্ছে, কোথাও কোথাও হয়তো একটু লাঠিচার্জ করা হচ্ছে, আবার সেনাবাহিনীও কোথাও কোথাও ভূমিকা রাখছে, আবার কোথাও যে বৈষম্য বিরোধী সমন্বয়করা তারাও ভূমিকা রাখছে। তো সব কিছু মিলিয়ে ডক্টর ইউনূসের সরকার এখন পর্যন্ত টিকে আছে। রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বিএনপিকে মোকাবেলা করতে হচ্ছে, আওয়ামী লীগকে মোকাবেলা করতে হচ্ছে টেকনিক্যাল ওয়েতে। তো সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূস এক নতুন ইতিহাস তৈরি করেছেন। তারেক রহমান নিজেই জামাত শিবিরকে জিতিয়ে দিলেন। বল জামাত শিবিরের কোর্টে ঠেলে দিলেন তারেক রহমান নিজেই। গত কয়েক সপ্তাহ যাবৎ বিএনপির কোটি কোটি টাকার একটা জামাত শিবির প্রজেক্ট নিমিশেই খেয়ে দিলেন তারেক রহমান। এটা তারেক রহমান বুঝে শুনে করেছেন, না বুঝে করেছেন, না দলের চাপে করেছেন, বা বাস্তবতা নিরিখে করেছেন, দ্যাটস ডিফারেন্ট। বাট তারেক রহমান বিএনপি একটা ন্যারেটিভকে খেয়ে দিয়েছেন। এভাবে আসলে হয় না। বিএনপি মুক্তিযুদ্ধ ব্যবসা করছে, কিন্তু ব্যবসা করার মতো তো পুঁজি লাগে। ভাই, আপনার ওই ব্যবসা সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, আপনার যদি প্রপার পুঁজি না থাকে, আপনি এই ব্যবসা কিভাবে করবেন? আপনার তো সুদ আসল একবারে মূলধন সহ মারা যাবে। বিএনপি কিন্তু সেটাই হয়েছে। বিএনপি গত কয়েক সপ্তাহ যাবৎ, 5 আগস্টের পর যে সে কথা বলবো না, গত কয়েক সপ্তাহ যাবৎ প্রেস ক্লাব একটা প্রোগ্রামের কথা আপনাদের নিঃসন্দেহে মনে আছে, যে জামাত শিবির স্বাধীনতা বিরোধী, সেই হারুনুর রশিদের বক্তব্য আপনাদের মনে আছে? একটু স্মরণ করিয়ে দিই আজকের এই আলোচনা বুঝতে হলে। যে যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়া উচিত, সেটা সঠিক ছিল, এদের ছাড় দেওয়া উচিত নয়। জামাত শিবির রাজাকার, তারা হায়না, ধর্ম ব্যবসা করে। বিশিষ্ট মুফাসসিরে কোরআন বিএনপি হারুনুর রশিদ, পাপিয়া, এরা তো এই কথা বলে, ভারতীয় মিডিয়ার কাছেও যে বলে এসেছে। মেজর হাফিজরা কত কষ্ট করে একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিলেন যে বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের বড় ব্যবসায়ী আর জামাত শিবির হচ্ছে স্বাধীনতা বিরোধী। দেখেন, বিএনপি চাঁদাবাজ, এই প্রশ্নে কিন্তু এরকম বিতর্ক নেই, এটা এস্টাবলিশড। এমন না যে বিএনপি জামাতকে বলছে চাঁদাবাজ, জামাত বিএনপিকে বলছে চাঁদাবাজ, এরকম কোনো বিতর্ক বা প্রতিযোগিতা কিন্তু নেই। এটা একপাক্ষিকভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত, এটা ফ্যাক্ট যে বিএনপি বা বিএনপি সকল অঙ্গ সংগঠন পেশাগতভাবে চাঁদাবাজ, লুটপাটকারী বর্তমানে। কিন্তু এই সময় বিএনপি জামাতের মধ্যে মৌলিক প্রতিযোগিতাটা কি? ন্যারেটিভের প্রতিযোগিতা। সেটা হচ্ছে বিএনপি বলছে জামাত স্বাধীনতা বিরোধী, এরা ভালো না, এদের রাজনীতি করার অধিক নেই, এরা ধর্ম ব্যবসা করছে। আর জামাত বলছে না, আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা বাংলাদেশের পক্ষে, আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, আমরা ভালো, আমরা সৎ লোক, আমাদেরকে ভোট দিন। মূল প্রতিযোগিতা কিন্তু এটা, সিম্পলিফাই করলাম। তো এই জায়গাটায় বিএনপির, বাংলাদেশে বিএনপির এখন কোনো রাজনীতি নেই। বিএনপি 31 দফার কথা বলছে, 31 দফা ইনভ্যালিড, কারণ 31 দফার গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় ধারাগুলো ডক্টর ইউনূস সরকারের সংস্কার কমিশনের সুপারিশ মানে এসেছে, অতএব ওখানে বিএনপির কোনো স্টেক নেই, ওটা বলে কোনো লাভ নেই। আর 31 দফা অনেকগুলো জনগণ বুঝে না। তাহলে বিএনপির রাজনীতি কি? বিএনপি সৎ মানুষের দর, তারা চাঁদাবাজি করে না, এই কথা বলেও তো রাজনীতি করতে পারছে না। বিএনপির একমাত্র রাজনীতি যে আওয়ামী লীগ নাই, ভাই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশপন্থী, জামাত ধর্ম ব্যবসায়ী, তারা স্বাধীনতা বিরোধী, এইটাই হচ্ছে বিএনপির একমাত্র রাজনীতি। কিন্তু যে বললাম, এই ব্যবসা করা পুঁজি বিএনপির নাই, কারণ জিয়াউর রহমানের যে দল, বা জিয়াউর রহমান নিজেই রাজাকারদের নিয়ে দল করেছেন, এবং রাজাকারীয় দল ছিল। শাহ আজিজ থেকে শুরু করে আব্দুর রহমান বিশ্বাস, সালাউদ্দিন কাদের চৌধুরী, আপনারা জানেন যে খালেদা জিয়া, বিএনপি কখনো জামাতকে স্বাধীনতা বিরোধী, রাজাকার এগুলো বলেছে? বলেনি। 24 সালের শেষের দিকে এসে বলা শুরু করেছে, এই ডিসেম্বরে এসে বলা শুরু করেছে, নভেম্বর শেষের দিকে এসে বলা শুরু করেছে। তো এই যে ব্যবসাটা নিয়েছে, ডেফিনেটলি এটা তারেক রহমান কনসেন্ট ছিল। কিন্তু এই যে বললাম না যে বিএনপি দলই হচ্ছে রাজাকারীয় দল, এদের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করা সম্ভব নয়। যেমন বিএনপির কাছে আছে রৌপ্য, এখন যে রৌপ্য আছে সেটা দিয়ে তো আর গোল্ডের ব্যবসা করা সম্ভব নয়। বিএনপির পুঁজি গোল্ড নয়, বিএনপির পুঁজি রৌপ্য। তা যে পুঁজি আছে সেই ব্যবসা করতে, বিএনপির পুঁজি হচ্ছে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ, উদারতা, বহুদলীয় গণতন্ত্র, এটা নিয়ে বিএনপি রাজনীতি করতে পারে। কিন্তু 71 নিয়ে রাজনীতি করার কোনো পুঁজি বিএনপি নাই, কারণ 71 তো বিএনপি ছিলই না। আর বিএনপির মূল পয়েন্টটা সবসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া পরিকল্পিতভাবে আওয়ামী বিকল্প তৈরি করার জন্য রাজাকারদের মূল পোস্ট দিয়েছে। সেই বিএনপি এসেছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে, একটা ধরা খেয়েছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক বললে ভুল হবে, তারা কঠোর হরতাল পালন করবে এই কর্মসূচি ঘোষণা করেছে। ইতিপূর্বে কবে 18 তারিখ না কবে জেনেছিল, আগের মাসের একটা তারা হরতাল ঘোষণা করেছিল। তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন হরতালটি সম্ভবত পালিত হয়েছে। রাজনীতিতে একটা আলোচনা চলছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, সুযোগ দেওয়া হবে কি হবে না, এই আলোচনা চলছিল। এই আলোচনা যখন চলছিল ঠিক তখনই আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলো, তারা লিফলেট বিলি করবে, বিক্ষোভ করবে, মিছিল করবে, কঠোর হরতাল পালন করবে, কোট আনকোট কঠোর হরতাল পালন করবে। হরতাল বিষয়ে একটি কথা বলি যে শেখ হাসিনা পতিত স্বৈরাচারের প্রতিকৃতি, জোর করে ক্ষমতা দখল করে থাকা কোট আনকোট প্রধানমন্ত্রী গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত দেশের ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী, তার সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি দিন হরতাল পালন করেছে সে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি হরতাল বিরোধী কথা বলেছে সে।
মানে হরতাল পালনও সে করেছে, হরতাল বিরোধী কথাও সে বলেছে। 16 বছর ধরে, বিগত 16 বছর ধরে হরতালের বিরুদ্ধে জিকির করেছে শেখ হাসিনা। বিতাড়িত হওয়ার 5 মাসের মধ্যে 5 মাস পরে এসে এখন সে হরতাল ঘোষণা করলো। এখন এই হরতাল বা আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা করছে কিনা, আওয়ামী লীগের কি এই রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করার সক্ষমতা আছে, তারা কি হরতাল পালন করতে পারবে? প্রথমত কথা, আওয়ামী লীগের সক্ষমতা নাই। দ্বিতীয়ত কথা, আওয়ামী লীগ এই হরতাল পালন করতে পারবে না, মাঠে থাকতে পারবে না। তাহলে এটা নিয়ে আলোচনা করছি কেন? এটা নিয়ে আলোচনা করছি শেখ হাসিনা, প্রথম দুটি কারণ। একটি হচ্ছে শেখ হাসিনার চরিত্র বোঝানোর জন্য, যে এতদিন ধরে এক নাগারে হরতালের বিরুদ্ধে কথা বলেছে, এখন এসে সে হরতাল ঘোষণা করছে, এটা একটা কারণ। আরেকটা কারণ, দেশের ভেতরে আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আছে, তারা রাস্তায় আসবে বা মাঠে আসবে শেখ হাসিনা প্রত্যাশা করে, এবং তাদের উপরে আক্রমণ হবে। সেই আক্রমণটি ছাত্র জনতা করবে, কারণ তাদের অপকর্মের কারণে তো, আওয়ামী লীগের অপকর্মের কারণে তো মানুষের ক্ষোভ যায় নাই। আক্রমণ করবে, মারধর করবে, এটা শেখ হাসিনা দেখতে চায়। এর ছবি উঠবে, ভিডিও হবে, শেখ হাসিনা বলবে যে আমার লোকদের উপরে মারা হচ্ছে, পৃথিবীকে দেখাবে। এর দিয়ে তার সে রাজনীতিতে একটা সুবিধা নিতে চায়। তো এই যে দুটি কারণে আওয়ামী লীগ এই রাজনৈতিক এই হরতালের কর্মসূচিটা ঘোষণা করেছে, এবং সেই কারণেই এটা নিয়ে আলোচনা করা দরকার। মারপিট বা আক্রমণ, তাদের নেতারা যে খুব বেশি জায়গায় বের হবে, তাদের উপর আক্রমণ হবে, এরকম বেশি কোনো ঘটনা ঘটবে না। কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেটা পরিকল্পনা করছে, আমি জানি না সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতি আছে কিনা, তাদের কাছে কোনো তথ্য আছে কিনা। আওয়ামী লীগ যে কাজটা করবে, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। কিছু জায়গাতে আগুন দেওয়ার চেষ্টা করবে, গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করবে, বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করবে, রাস্তায় আগুন দেওয়ার চেষ্টা করবে, দোকানে আগুন দেওয়ার চেষ্টা করবে, নিজেদের বাড়ি ঘরে বা একে অন্যের বাড়ি ঘরে আগুন দেওয়ার চেষ্টা করবে। শেখ হাসিনার ভিডিও বার্তা, অডিও বার্তা শুনেন নাই, আগুন দিতে বলেছে বাড়ি ঘরে, তো শেখ হাসিনা আগুন দেওয়ার, অর্থাৎ কিছু ককটেল বিস্ফোরণ ঘটাবে, 2-1 মানুষ হত্যা করতে পারে অতর্কিত আক্রমণ করে। এই কাজগুলো করে আওয়ামী লীগ এই সামনের হরতালটিতে দেশের ভেতরে এবং দেশের বাইরে জানান দিতে চায় যে তারা আছে, তারা রাজনীতিতে ফিরে আসবে। এখন আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বা কঠোর হরতালের এই কর্মসূচির জায়গাতে সরকারের অবস্থান কি হবে? একটি কথা খুব পরিষ্কার করে বলি, অনেকে দ্বিমত করতে পারেন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে শেখ হাসিনা তার দল বল নিয়ে, অর্থাৎ 300 নেতা, মন্ত্রী, এমপি এদেরকে নিয়ে পালিয়েছে। সবচেয়ে বড় দুর্বলতা এই সরকারের আমলে হয়েছে। 626 জন আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশের গুন্ডা, তারা যারা ক্যান্টনমেন্ট অবস্থান নিয়েছিল, তাদেরকে সীমান্ত পালানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় কে হতে পারে, কে হতে যাচ্ছে, কে হওয়া দরকার বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিব শীঘ্রই নতুন মুখ আসবে, এবং নতুন মুখ নিয়ে অলরেডি কথা বলেছেন জনাব তারেক রহমান। গতকালের তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো যদি আপনারা তাকান, তাহলে সেখান থেকে ইঙ্গিত পাবেন যে বিএনপিকে লালন করে, ধারণ করে এরকম যোগ্য মানুষের হাতেই বিএনপির নেতৃত্ব আসা লাগবে। আর যদি এই কারণে কোনো ব্যক্তি বাদ পড়ে, এই কারণে মনে করতে হবে বিএনপির স্বার্থেই বাদ পড়ছে, কোনো ব্যক্তি স্বার্থে নয়। তাহলে আজকে আলোচনার বিষয়টাই আমি নিয়ে আসছি, বিএনপির মহাসচিব হওয়া ভারতের আতঙ্ক হতে হবে। যে কোনো ব্যক্তি বিএনপির মহাসচিব হলে বিএনপির জন্য শুভনীয় হবে না। ভারতীয় দালাল মুক্ত বিএনপিকে করতে হবে, নতুবা আগামী দিন, আগামী নির্বাচনে বিএনপির জন্য বড় মাপের আত্মঘাতী হবে বলে আমি মনে করছি। বিএনপির আতঙ্ক কে? আর বিএনপির আতঙ্ক, বিএনপির ভিতরে যারা আতঙ্ক ভারতের, বিএনপির ভিতরে যাদেরকে তৈরি করলে ভারত ভয় পাবে, এতদিন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব টেকনিক্যালি তাদেরকে পিছিয়ে রেখেছেন, এবং তাদেরকে বিভিন্ন অজুহাতে, বিভিন্ন নামে তাদেরকে কোণঠাসা করে ঘরে বসিয়ে রেখেছিলেন। আজকে তারেক রহমান সাহেব জেগে উঠেছেন। আমার বিশ্বাস তারেক রহমান সাহেব সঠিক জায়গায় হাত দিবেন এবং সঠিক মানুষকে নির্বাচিত করবেন বিএনপির মহাসচিব হিসাবে। আমি আজকে আপনাদের সামনে একটি প্রস্তাবনা করছি। আপনারা যারা বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন, 24-এর গণ আন্দোলনে যাদের রক্ত গিয়েছে, যাদের রক্ত টকবক করছে 24-এর আন্দোলনের জন্য, শহীদদের জন্য যাদের হৃদয়ে কন্দন করে, আপনাদের সন্তান যারা হারিয়েছেন তাদের জন্য যাদের মমতা হয়, যেই ভাই বোনদের হাত পা চোখ কান হারিয়েছে 24-এর স্বৈরাচার শেখ হাসিনার ওই হেলিকপ্টারের গুলিতে, ওই ভাইদের জন্য যাদের ভালোবাসা আছে, ওই বিএনপির ভাই বোনদেরকে বলছি, আপনাদের জন্য আগামী দিনের সূর্যের মতো আলোকিত করতে পারবে আপনাদের দলকে একজন ব্যক্তি বর্তমানে রয়েছেন তরুণদের মধ্যে, একেবারে নিষ্পাপ এবং বিএনপির কোনো ধরনের অন্যায় ধুলা যার গায়ে লাগানো যায় নাই, সে হলেন হুম্মার কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরীর টকবকে তরুণ সন্তান হুম্মার কাদের চৌধুরী, যার গর্জনে ভারত বারবার কেঁপে উঠেছিল, যার নারে তাকবীরের স্লোগানে বিএনপির মহাসচিব
থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় নেতারা সমালোচনা করেছিলেন, বলেছিলেন নারায়ে তাকবীরের স্লোগান আমাদের নয়। আর হুম্মার কাদের চৌধুরী গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে এসে বলছিলেন আপনারা আমাকে চিনবেন আমার একটি স্লোগানের ভিতরে, তখন সে আবার নতুন করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে তার বক্তব্য শুরু করেছিলেন। প্রিয় দর্শক, আজকে হুম্মার কাদের চৌধুরী কোথায় থেকে এসেছে, কার ছেলে কার নাতি, আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাচ্ছি। শেখ মুজিবুর রহমানের বইটি পড়ে নেবেন, অসমাপ্ত আত্মজীবনী। শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীর ভিতরে 100 বারের বেশি লেখা আছে হুম্মার কাদের চৌধুরীর দাদার নাম। হুম্মার কাদের চৌধুরীর দাদা হলেন ফজলুল কাদের চৌধুরী, যিনি স্বল্প সময়ের জন্য রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের। এই ফজলুল কাদের চৌধুরীর জুতা টানতেন, ব্যাগ টানতেন শেখ মুজিবুর রহমান। সেই ফজলুল কাদের চৌধুরী যখন দিল্লি যেতেন বাংলা থেকে, তখন কলকাতা থেকে শেখ মুজিবুর রহমান তার সফরের ব্যাগ টানার জন্য, জুতা টানার জন্য সিকিউরিটি হিসাবে ওরা হুম্মার কাদের চৌধুরীর দাদার পিছে থাকতেন এবং সেই ফজলুল কাদের চৌধুরী টাকা দিতেন তাদেরকে খাবার দাবারের জন্য। উনি যেই হোটেলে থাকতেন সেই হোটেলের সামনে তাঁবু টাঙ্গিয়ে শেখ মুজিব সহ আরো 10-12 জন তরুণ উনাকে পাহারা দিতেন। আপনারা এই বইটি শেখ হাসিনা প্রকাশ করেছে, শেখ রেহানা প্রকাশ করেছে, শেখ মুজিবের আত্মজীবনী পড়বেন, পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই ফজলুল কাদের চৌধুরীর সম্মাননা কত বেশি ছিল বাংলাদেশ হওয়ার আগে। বাংলাদেশ হওয়ার পরেও উনার সম্মাননা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরী, হুম্মার কাদের চৌধুরীর বাবাকে 71-এর নাম দিয়ে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, যেই 71 সালে উনি বাংলাদেশী ছিলেন না। আর সেই সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির আগে বলে গিয়েছিলেন আমি শেখ হাসিনাকে বিয়ে করি নাই, এটাই আমার অপরাধ, আর এই অপরাধেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। শেখ হাসিনার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শেখ মুজিব ফজলুল কাদের চৌধুরীর কাছে, যেই ফজলুল কাদের চৌধুরীর ব্যাগ টানতেন, জুতা টানতেন শেখ মুজিব, সেই শেখ মুজিবের মেয়ে ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্রবধূ হতে পারে না। সেই কারণে সেই সময়ে ফজলুল কাদের চৌধুরী তা রিফিউজ করেছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী তা রিফিউজ করেছিলেন। শেখ হাসিনাকে বিয়ে করতে রাজি হন নাই সালাউদ্দিন কাদের চৌধুরী, আর সেই কারণে সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে জামাত নেতাদের সাথে ফাঁসি দিয়েছেন 71-এর ওই নাম নিয়ে। আজকে 71 পরিষ্কার, জাতির কাছে পরিষ্কার, জনতার কাছে পরিষ্কার, তরুণ সমাজের কাছে পরিষ্কার। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।